শুরু করতে চাই জনাব মাহবুব কামাল, আপনাকে দিয়ে শুরু করি। কেননা কেউ বলছে যে পরিস্থিতি আছে, আইন শৃঙ্খলার বর্তমান যে অবস্থা, সরকার বলছে যে ভালো নির্বাচন সম্ভব, আবার জামাত অন্যদিকে বলছে যে যে পরিস্থিতি এখন বিদ্যমান এই অবস্থায় কোনোভাবে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিএনপি বলছে যে বর্তমান যে পরিস্থিতি আছে, সরকার যদি চেষ্টা করে, সরকারের যদি সদ ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই একটি ভালো নির্বাচন সম্ভব। আপনার কাছে কি মনে হয়? আমি কি প্রসঙ্গের বাইরে 2 মিনিট ব্যবহার করতে পারি? জি। সেটা হচ্ছে, প্রথমে একটু বলে নেই, সেটা হলো যে দেখেন, সরকারের সমালোচনা করলে অনেকের একটা অভ্যাস আছে ট্যাগ দিয়ে দেওয়া, স্বৈরাচারের দোষর। হ্যাঁ, এটা দেখতেছি, আমি করতেছি সরকারের সমালোচনা, কিন্তু বলতেছে যে স্বৈরাচারের। অদ্ভুত ব্যাপার। তো তাদেরকে বলি যে দেখেন, মানে এটা করেন না এই জন্য যে অলৌকিকভাবে যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে, অলৌকিকভাবে বলতেছি, আপনারা পালাবেন। তখন ওই আওয়ামী লীগের যে প্রতিশোধ পরায়ণতার রাজনীতি, সেইটার বিরুদ্ধে আমরাই দাঁড়াবো। সুতরাং ট্যাগ দিয়ে না, আমাদের বাঁচায় রাখেন। হ্যাঁ, তখন আপনারা পালাবেন, আমাদেরকে কথা বলতে হবে। মানে মনটা না খুব খারাপ হয়ে আছে ইন দ্য সেন্স, দেখেন, একদিকে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের উদ্ভাবনী ক্ষমতা বাধা দিচ্ছে, মানুষের অনুসন্ধিৎসার যে হ্যাবিট সেইটা নষ্ট করে দিচ্ছে। অন্যদিকে আমাদের সোসাইটিটা একটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। যেমন ধরেন এনসিপির কথাই বলি, মানে ক্ষমতা, টাকা, স্ল্যাং, যৌনতা ইত্যাদি দিয়ে পুরনো যে সোশ্যাল স্ট্রাকচার ছিল সেটা ভেঙে ফেলতে চায়, একটা নতুন স্ট্রাকচার দাঁড় করাচ্ছে। হ্যাঁ, যে স্ল্যাং ব্যবহার করা হচ্ছে, যে মানে ক্ষমতার যে মানে দাপট, টাকা কামানোর যে স্পৃহা, এগুলি সোসাইটির যে আমাদের যে আগে সোসাইটির একটা স্ট্রাকচার ছিল সেটা ভেঙে যাচ্ছে। আপনি দেখেন এনসিপির সদস্য সচিব শেখ হাসিনার বা আওয়ামী লীগের পতনের পর তার কেমন আনন্দ হয়েছিল, সেটা বোঝানোর জন্য যে উপমা তিনি ব্যবহার করেছেন, এইটা আমাদের সমাজকে অ্যাকসেপ্ট করতে পারে না। মানে সোসাইটির কতগুলো গুণগত পরিবর্তন হয়ে যাচ্ছে। যাই হোক, এখন আপনি বলছেন যে নির্বাচন, বিএনপি বলছে যে সরকার যদি ইচ্ছা করে তাইলে একটা ভালো নির্বাচন সম্ভব। আমি এটা পার্শিয়াল ট্রু মনে করি, এটা হোল ট্রুথ না। আমি বলছি পার্শিয়াল ইন দ্য সেন্স যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য 5টা স্টেক হোল্ডার কাজ করে। এই কথাগুলো আমি আগেও বলছি। প্রথম হচ্ছে নির্বাচন কমিশন, তারপরে হচ্ছে সরকার, তারপরে হচ্ছে পলিটিক্যাল পার্টি, তারপরে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, এবং পঞ্চম হচ্ছে ইলেকটোরেট বা নির্বাচক মণ্ডলী, যারা ভোট দেয়। এই 5টা স্টেক হোল্ডার। এখন সরকার মেজর স্টেক হোল্ডার না আমার দৃষ্টিতে। এটা সামাপা হয়তো আমাকে কন্ট্রাডিক্ট করবেন, সে ওনার কথাও আমি শুনবো। সরকার মেজর স্টেক হোল্ডার না, সব মেজর স্টেক হোল্ডার হচ্ছে ইলেকটোরেট, নির্বাচক মণ্ডলী, যারা ভোট দেয়। তারা যদি ডেমোক্রেটিক আচরণ করে, তারা যদি মনে করে যে না, আমরা একটা ভালো আমরা একটা পাবলিকের রিপ্রেজেন্টেশনের একটা গভর্নমেন্ট চাই, তাইলে কিন্তু আর সরকারেরও প্রয়োজন পড়ে না। আমাদের মাহবুব ভাই, আমাদের দেশের বর্তমান পরিস্থিতির দিকে তাকালেও আপনার কাছে মনে হয় যে এরকম যতগুলো ভোটার আছে সবার এরকম সদিচ্ছা থাকবে? সেইটাই তো আমি বলছি। এই যে বিএনপিতে কেন আমি বললাম যে পার্শিয়াল ট্রু, হ্যাঁ, কেন বললাম, অর্থাৎ আমাদের ইলেকটোরেট এখন পর্যন্ত সেরকম ডেমোক্রেটিক হয়ে ওঠেনি। এটা রাজনৈতিক দলগুলো করতে পারে নাই, এবং এগুলো ব্যর্থতা। যেমন ধরেন, আমি একটা ছোট উদাহরণ দিই। যেমন ধরেন যে তারেক রহমান এত চেষ্টা করতেছেন, কিন্তু গ্রাসরুট লেভেলের চাঁদাবাজি উনি কন্ট্রোল করতে পারেননি। এখন কি অবস্থা জানি না, মানে কিছুদিন আগ পর্যন্ত 4000-এর মতো তো বহিষ্কারই করছেন। তো গ্রাসরুট লেভেলে তো হায়ারার্কির তো কোনো কন্ট্রোল নাই, তাই না? তো ফলে পলিটিক্যাল পার্টিগুলো আমাদের ইলেকটোরেটকে ডেমোক্রেটিক করে তুলতে পারে না, এটা তাদের ব্যর্থতা। হ্যাঁ, ব্যর্থতা। এবং যে মবক্রেসি শুরু হয়েছে, মানে চলতেছে, এখনো তো নিঃশেষ হয় না। মবক্রেসিতে কয়েকদিন যাবৎ বন্ধ আছে। যাই হোক, এই মবক্রেসি যদি মানে আপনার নির্বাচনের দিন যদি এটা সক্রিয় হয়ে ওঠে, তাহলে কি অবস্থা হবে দেখেন। তারপর দেখেন, গোয়েন্দা সংস্থারা রিপোর্ট দিছে যে ব্যালট বাক্স ছিনতাই যাতে না হয় সেই জন্য 3 স্তরের নিরাপত্তা দরকার। এটা আমরা রিপোর্ট করছি আজকে। মানে এরকমও একটা ভয় আছে যে ব্যালট বাক্স ছিনতাই হয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা। তারপরে ইন্টারেস্টিং দেখেন, মানে সরকার যে কি, মানে ইউনূস সাহেব বলছে, ডক্টর ইউনূস বলছেন যে
সেরা নির্বাচন করবেন ইতিহাসের। হ্যাঁ, অথচ তিনিই বলছেন বিদেশে বসে যে বাংলাদেশের মানুষ টাকা দিয়ে ভোট চায়, ভোট কেনা যায়। ভালো নির্বাচন সম্ভব কিনা আমি একটু শামাপার কাছ থেকে শুনে তারপর একটু আপনার কাছে আবার একটু আসতে চাই। আপা, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন একেবারে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা আয়োজনে তিনি বলেছিলেন যে তোমাদের আমি বারবার সতর্ক করছি যে এবারের নির্বাচন কিন্তু সব থেকে বেশি চ্যালেঞ্জের হবে, অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জের হবে, যে কোনো সময়ের থেকে অনেক বেশি আসলে কম্পিটিটিভ হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং সেই ক্লিপটা এই তো আবার দেখছি নতুন করে আসে ভাইরাল হয়েছে। আপনার কাছে কেন মনে হচ্ছে বা আপনার কি মনে হয় যে জনাব তারেক রহমানের কাছে কেন মনে হয়েছিল যে এবারের নির্বাচনটা অনেক বেশি চ্যালেঞ্জের হবে, অনেক বেশি আসলে কম্পিটিটিভ হবে, কেন মনে হয়েছে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচককেও শুভেচ্ছা জানাই। দেখুন, আলোচনাটা নির্বাচন, আপনার আজকের মানে টপিকটা হচ্ছে ভালো নির্বাচন সম্ভব কিনা বাংলাদেশে। ভালো নির্বাচন অবশ্যই সম্ভব, কারণ আমি অত্যন্ত পজিটিভ একজন মানুষ। আমি আশা রাখি এবং আমি বিশ্বাস করি যে যদি সবাই ইন্টেনশন থাকে ভালো নির্বাচন করা, স্টেক হোল্ডারদের, ভালো নির্বাচন সম্ভব। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রথম অগাস্টের 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত, ওই ক্লিপ ভাইরাল হয়নি, উনি কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানেও ওনার বক্তব্যে উনি এটা বারবার বলছেন যে আগামী নির্বাচনটা সকলের জন্য, শুধু যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য তা না, সবার জন্যই অত্যন্ত একটি কঠিন নির্বাচন হবে। কারণ হচ্ছে যে দেখেন 15 বছর ধরে একটি দল শাসন করেছে, শোষণ করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, ভোট ব্যবস্থাটাকে ধ্বংস করেছে। এখন সেই ভোট ব্যবস্থাটাকে আবার ফিরিয়ে আনা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে আনা, সেটা এত সহজ কাজ না। ইন্টারিম গভর্নমেন্ট ইউনূস সাহেব চেষ্টা করছেন, নির্বাচন কমিশনেরও আমি দেখছি যে ওনাদের আন্তরিকতার কোনো অভাব নাই। ওনারা আজকেও বৈঠক করেছেন, বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনসের কথা ওনারা বলছেন। তো আমার কথা হচ্ছে যে এখানে মেইন স্টেক হোল্ডার কারা, কঠিন কেন হবে? কারণ শেখ হাসিনা পালিয়েছে, কিছু লোকজন পালিয়েছে। 5 তারিখের পূর্বে, অগাস্টের 5 তারিখের পূর্বের 2 সপ্তাহ 2024-এ যারা খুব প্রমিনেন্ট ছিল মিডিয়াতে আওয়ামী লীগের, তারা কয়জন ধরা পড়েছে? পলক বা কয়েকজন ছাড়া বেশিরভাগই তো পালিয়ে গেছে। পরিবারের একজনও ধরা পড়ে নাই ওনাদের। আচ্ছা, যারা 2018 সালে নিশিরাতের নির্বাচন করেছিল, অ্যাডমিনিস্ট্রেশনের কয়জন ধরা পড়েছে? নির্বাচন কমিশনারকে রিসেন্টলি ধরা হয়েছে। তারপরে আমিডামি নির্বাচন যেটা হলো 2024-এর জানুয়ারিতে, সেই নির্বাচন যারা পরিচালনা করেছে আওয়ামী লীগের হয়ে মাঠে, তাদের কয়জনকে ধরা হয়েছে? এবং আওয়ামী লীগের যারা দোসর শব্দটা ব্যবহার করা হচ্ছে এখন, দোসর মানে যে আওয়ামী লীগের বেনিফিশিয়ারি যারা শেখ হাসিনার অর্ডারে বা তাদের নেতাদের অর্ডারে বিভিন্ন কুকর্ম দুষ্কর্ম করেছে, যারা নৌকায় সিল মেরেছে অন্যায়ভাবে, তারা তো এখনো বিভিন্ন এলাকায় বিরাজমান। তারা তো চলাফেরা করে, তারা তো পালাইছে, সবাই তো পালাইতে পারে নাই, পালানো সম্ভব না। তারা আমাদের মাঝে ঘোরাফেরা করছে। ষড়যন্ত্রটা ওখানেই। এই যে একটা রিপোর্ট উনি করেছেন ওনাদের পত্রিকা যে 3 স্তরের নিরাপত্তা লাগবে, কেন? কারণ ষড়যন্ত্র হতে পারে। এই নির্বাচনটা যাতে সুষ্ঠু না হয়, ফেয়ার না হয়, এবং নির্বাচনটা যাতে প্রশ্নবিদ্ধ হয়, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে এবং নির্বাচনের দিন অত্যন্ত সতর্কতার সাথে প্রত্যেকটা রাজনৈতিক দল থাকতে হবে। ওয়ান স্টেক হোল্ডার, প্রধান স্টেক হোল্ডার ভোটাররা, আমাদের দেশের ভোটাররা, নারী ভোটাররা। আমি বিশেষ করে বলবো, যেহেতু আমি একজন নারী কর্মী, আমাদের দেশের জনসংখ্যায় নারীও বেশি, ভোটারও নারীর সংখ্যা বেশি। নারী ভোটাররা অত্যন্ত কনসিয়াস, তারা কনসিয়াস, তারা সজাগ ভোটাররা। এবং আমাদের ডেমোগ্রাফিক্স চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখন ইয়াং ভোটার্স অনেক, ইউথ ভোটার্স অনেক, এবং বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য কান্ট্রি এই রিজনে যাদের সবচেয়ে বেশি ইউথ ভোট আছে। এবং সেই
দিক থেকে আমার মনে হয় যে ভোটাররা অত্যন্ত কনসিয়াস, কারণ ভোটাররা মুখিয়ে আছে একটি সুষ্ঠু ভোটে, তারা যাকে ইচ্ছা তাকে ব্যালটে সিল মারবে। হ্যাঁ, এই জন্য ভোটারদের দিক থেকে কোনো সমস্যা নাই। রাজনৈতিক দলগুলোরও ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে কোনোভাবেই যারা অংশগ্রহণ করবে নির্বাচনে, কোনোভাবেই যাতে নির্বাচন কে ক্ষতিগ্রস্ত করার, ব্যাহত করার কোনো অ্যাটেম্পট, কোনো দুরভিসন্ধি কারো না থাকে, নিতে না পারে। এবং অবশ্যই নির্বাচন কমিশন এবং ইন্টারিম সরকারের তো দায়িত্ব আছেই, কারণ মাঠে যারা থাকবে প্রশাসন, সে প্রশাসনকে ইকুইপড হতে হবে, তাদের সেই রকম আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার মতো দক্ষতা থাকতে হবে। এবং এটাই কিন্তু আমরা, যেটা বিএনপি 2009 সাল থেকে, যখন থেকে হাসিনা ক্ষমতা এসছে 25 সাল পর্যন্ত, বিএনপি কিন্তু একটা কথাই বলে আসছে যে ভোটাধিকার চাই, ভোটাধিকার চাই, ভোটাধিকার চাই। সেই ক্ষেত্রে আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই, যেই দলেরই হোক ক্যান্ডিডেট, লেভেল প্লেইং ফিল্ড হবে, সবাই স্বাধীনভাবে নির্বাচনী প্রচারণা চালাবে এবং ভোটাররা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সুষ্ঠু ভোটের মাধ্যমে সেই জয়ী ঘোষিত। আপনি লেভেল প্লেইং ফিল্ডের কথা যখন বলছেন, তখন আসলে একটা প্রশ্ন চলে আসে। জামাতের ডক্টর মাসুদ বলছিলেন যে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন হতেই দিব না, এমন একটা কথা তিনি বলেছেন। এবং তিনি মোটামুটি ব্যাখ্যা করে যেটি বলছিলেন যে লেভেল প্লেইং ফিল্ড হবার মতো পরিস্থিতি এখন নেই বা এই নির্বাচনের সামনে নেই। সেটি নিয়ে আপনি কি ভাবছেন বা কি বলতে চাইবেন সেটা নিশ্চয়ই জানবো। আমি একটু মাহবুব ভাই আপনার কাছে একটু আসি। আপা যেটি বলছিলেন যে ইয়াং জেনারেশনের যারা আছে, নতুন ভোটার যারা আছে, তারা আসলে ভোট দেবার জন্য মুখিয়ে আছে। সদিচ্ছার কথা যদি বলি, সেটা অবশ্যই আছে এবং নানা ধরনের ব্যবস্থাও নেওয়া হচ্ছে তাদের জন্য। আমি একটু বলি, আমার প্রশ্নটি শেষ করে নেই ভাইয়া। সেটা হচ্ছে যে আলাদা বুথের ব্যবস্থা করা হচ্ছে, সেটিকে আসলে আপনি কিভাবে দেখছেন যে তাদের জন্য আলাদা বুথের ব্যবস্থার দরকার আছে কিনা, সেই সাথে না ভোটকে আবারও ফেরানো হচ্ছে, সেটিকে কিভাবে? না ভোটটা এটা খুবই ভালো ডিসিশন না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, মানে শামাপা যে কথাগুলি বললেন এগুলি থিওরিটিক্যালি সাউন্ডস ভেরি নাইস, থিওরিটিক্যালি, কিন্তু প্র্যাকটিক্যাল অবস্থাটা কি সেইটা থিওরিটিক্যাল যে আশাবাদ সেইটার সাথে কন্ট্রাডিক্ট করে কিনা সেটা দেখতে হবে। তার কথাগুলো সাউন্ডস ভেরি নাইস। আপনার কাছে কোনটা কি মনে হয়েছে? আমি বলছি, দেখেন, যেমন ধরেন যে ইসির কথা বলেন, ইসির সদিচ্ছা সব ঠিক আছে, ইসি যেভাবে প্ল্যান করতেছে না, আমার মনে পড়ে 2018 সালের নির্বাচনের আগে এবং 2024 সালের নির্বাচনের আগে ইলেকশন কমিশনার অনেকে স্টেক হোল্ডারের সাথে বসছিলেন, মিডিয়ার সাথে বসছিলেন, সেখানে আমিও ছিলাম। তো আমরা যে সমস্ত সাজেশন দিচ্ছিলাম 18 সালে, যে সমস্ত কথা বলছিলাম আমরা যে এইভাবে করলে একটা ফেয়ার ইলেকশন হইতে পারে, তারা থিওরিটিক্যালি অ্যাগ্রি করছেন, কিন্তু নান অফ দি সাজেশনস ওয়ার ওভেড, কোনো সাজেশনই তারা মানে নাই। তাইলে ওই যে আমরা আলোচনা করলাম সেটার কি হলো? এক। 2 নম্বর হলো, দেখেন 2018 সালের নির্বাচনে বিএনপি সহ সবাই কামাল হোসেনের নেতৃত্বে একটা আশাবাদ তৈরি হয়েছিল না? আশাবাদ তো তৈরি হয়েছিল একটা, তাই না? কেউ তো বুঝে নাই যে দিনের ভোট রাতে হবে, কেউ তো বুঝছিল। একটা আশাবাদ নিয়ে সবাই ইলেকশন পার্টিসিপেট করছে ইত্যাদি। থিওরিটিক্যালি ইট ওয়াজ ভেরি নাইস, সাউন্ডেড ভেরি নাইস, কিন্তু প্র্যাকটিক্যালি কি দেখলাম? বিএনপি মাত্র 6টা সিট পাইল, তাই না? তো ফলে মানে বাংলাদেশে মানে একটা জিনিসকে থিওরিটিক্যালি বোঝা আর একটা প্র্যাকটিক্যালি কি অবস্থা বিরাজ করছে, এই দুটো কনফ্লিক্টিং। এটা মানে সহজে আশাবাদী হওয়া খুব কঠিন। দেখেন, মানে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে কি না এইটাই তো এখন কোশ্চেনের মুখে পড়ছে। আমি বলি, ব্যাখ্যা করতে, সেটা হচ্ছে যে এই যে জামাত, তারা পিআর সিস্টেমের কথা বলতেছে না, এবং তারা বলতেছে যে পিআর সিস্টেম না হলে তারা আন্দোলন করবে, এই করবে, সেই করবে। 1। 2 নম্বর, ওই দিক দিয়ে এনসিপি তাদের 24 দফার মধ্যে কতগুলি আনছে, যে সেকেন্ড রিপাবলিক, তো নতুন সংবিধান, তো গণপরিষদ নির্বাচন আগে ইত্যাদি, এগুলি কিন্তু এগুলি আছে, এগুলি কিন্তু মানে এনসিপিটা এখনো সুপ্ত অবস্থায় আছে, আর এটা তো অলরেডি ফুটে গেছে, মানে জামাতেরটা, যে তারা বলেই দিছে যে তারা আন্দোলন করবে। তো এইগুলি যদি মাথাচাড়া দিয়ে উঠে, হ্যাঁ, বিআর সিস্টেমের পক্ষে যদি জামাত এবং তাদের কিছু ধর্মভিত্তিক কিছু এলাই যদি তারা মাঠে নেমে যায়, হ্যাঁ, যে না আমরা এইভাবে করবো না, তাহলে একটা সিচুয়েশন, গ্রেভ সিচুয়েশন হয়ে যাবে। এটার সাথে যদি এনসিপি যুক্ত হয়, তাই না? বিএনপি তো একা ইলেকশন করলে ওইটা পার্টিসিপেটেড হবে না, এটা ন্যাশনালি ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য হবে না।
এই নির্বাচনের বিরোধিতা তো বিএনপি সবসময় করে এসেছে যে একা নির্বাচন আসলে কোনো নির্বাচন হবে না আপনার অন্তত দুইটা মেজর পার্টি তো লাগবেই, আইদার বিএনপি জামাত অথবা বিএনপি এনসিপি, এটা লাগবেই। তা না হলে তো মানে বিএনপি এবং জামাত এবং এনসিপি যদি ইলেকশন না করে তাহলে তো এটা ইলেকশন হলো না, তাই না? তো এইগুলি কিভাবে আপনি রিজলভ করবেন? এগুলি রিজলভ করতে হবে তো আগে, তাই না? এবং এইগুলি রিজলভ যদি জামাত নেতৃত্ব মনে করে যে তারা যে না এই ফেব্রুয়ারি ইলেকশন তাদের জন্য ক্ষতিকর, এনসিপি যদি মনে করে তাদের ফেব্রুয়ারি নির্বাচন তাদের জন্য ক্ষতিকর, তারা ক্ষমতা যদি, তারা তো অলরেডি পাওয়ার এনজয় করতেছে। এনসিপি এবং জামাত তো অলরেডি পাওয়ার এনজয় করতেছে, তাই না? তারা যদি মনে করে যে আমরা তো এমনিতেই পাওয়ার এনজয় করতেছি, তা আমরা আবার এত তাড়াতাড়ি নির্বাচন করার দরকার কি, শুধু একটা প্যাচ লাগাই দিই। হ্যাঁ, তো তারা যদি এরকম একটা প্যাচ লাগায় দেয় সেক্ষেত্রে তো নির্বাচনটা অনুষ্ঠান করা খুব টাফ হয়ে যাবে। হ্যাঁ, এটি কি বিএনপি উপলব্ধি করছে? আপনার কাছে কি মনে হয়? না, ইকুয়েশন যেগুলো আপনি আসলে বলছেন, না আমি না আমি বুঝি না, মানে সব কিছুতেই বিএনপি এত সন্তুষ্ট হয়ে যায়, এটা আমার কাছে খুব মানে আমার কাছে একটু অন্যরকম লাগে। এত কিছু সব কিছুতেই সন্তুষ্ট হওয়ার কিছু নাই। হ্যাঁ, কারণ বাংলাদেশটা তো আমরা 53 বছর দেখতেছি। হ্যাঁ, মানে সব জায়গাতেই প্যাচ আছে। হ্যাঁ, এত সহজ সরল এত নাইভ হলে কিন্তু চলবে না। দেখেন আমি বলি, এই যে সবকিছুতে একটা মানে বিএনপির মধ্যে একটা সারল্য দেখতেছি আমরা। হ্যাঁ, বিএনপির মধ্যে সারল্য নাই ভাই। বিএনপি, আপনি অনেক কথা বলছেন, বিএনপি সজাগ দৃষ্টি রাখতেছে। বিএনপি একটা অনেক বড় এখানে এখন তো আওয়ামী লীগ আপাতত সেটা ভ্যানিশ, রাইট? ও তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে, তাদের বিচার চলা পর্যন্ত। তো সেটা যদি হয়ে থাকে তাহলে বিএনপি এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশে এবং বিএনপি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশে। বিএনপি এমন কোনো কথা বলতে চায় না, এমন কোনো কাজ করতে চায় না যেটা অপ্রাসঙ্গিক এবং যেটাতে মানে ইররেসপন্সিবল কোনো কাজ বিএনপি করবে না। বিএনপি ডেফিনেটলি বুঝতেছে কি হচ্ছে না হচ্ছে। শুনেন, জামাত ফেব্রুয়ারি মাসে ভোটের কথা জামাত আগে বলেছে, ঠিক আছে? আপনাদের যদি মনে থাকে, আপনাদের যদি মেমোরি থাকে, রোজার আগে তারাই চেয়েছে। জামাত যদি নির্বাচন না চায়, এগুলো রাজনীতির কথা, মাঠে একটু যে প্রেসার দিতে হবে, দেখাইতে হবে যে আমি আসি, এগুলো হচ্ছে সেগুলা। অর্থাৎ হ্যাঁ, আমার কথা হলো যে না, জামাত যদি নির্বাচন না চায় তাহলে 300টা সিটে টুঙ্গিপাড়া কোটালীপাড়াতেও তারা ক্যান্ডিডেট দিয়েছে, ঠিক আছে, প্রার্থী দিয়েছে। তো 300টা সিটে তো জামাত প্রার্থী দিয়ে দিয়েছে অলরেডি। তারা তো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাদের লোকরা প্রতিদিন ক্যাম্পেইন করে বলতেছে যে জামাতে ভোট দিলে আপনারা জান্নাতে যাবেন। এই ব্ল্যাকমেইলিং শুরু করতেছে তারা, মানে তাদের মতো করে তারা করছে। ভেতরে ঠিকই তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, ভেতরে না, তারা ওপেনলি তারা বলতেছে এটা তারা জনগণের কাছে যাচ্ছে। এবং পিআর নিয়ে যেটি বলছে, প্রতিদিন তারা পিআর নিয়ে যে হুমকি ধামকির কথা বলছে, পিআর না হলে নির্বাচনে যাবে না, এগুলা হচ্ছে পলিটিক্যাল রিটরিক। এগুলা রাজনৈতিক দলের বলতে হয়, প্রেসার রাখতে হয়, এগুলা রাখছে। পিআর সিস্টেম আমরা অফকোর্স লোয়ার হাউসে, লোয়ার হাউসে পিআর সিস্টেম, এটার কোনো বর্তমান প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে এই সিস্টেম বাংলাদেশের রাজনীতিতে চলে না। হ্যাঁ, চলে না। বিকজ হ্যাঁ, অফকোর্স আমরা এগ্রি করি যে সংসদ সদস্যরা সদস্যে পলিসি মেক করবে, ল মেকার হবে, তারা দেশের জন্য আইন প্রণয়ন করবে যেটা দেশের জনগণের কাজে লাগবে। কিন্তু আমাদের দেশের কালচারে, রাজনৈতিক কালচারে আমাদের দেশের ভোটাররা বা জনগণ তারা তাদের এলাকার একজন প্রতিনিধি চায়, ঠিক আছে? সেই এলাকার প্রতিনিধি পার্লামেন্ট মেম্বার হবে, তারপরে উপজেলা চেয়ারম্যান হবে, ইউনিয়ন চেয়ারম্যানও তাদের এলাকার প্রতিনিধি। সো আমাদের একদিকে যেমন লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করতে হবে, স্ট্রেংথেন করতে হবে, একই সাথে আমাদের একটি শক্তিশালী সংসদ প্রয়োজন। দুটোই আমাদের প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে পিআর সিস্টেমে আমাদের দেশের ভোটাররাও কমফোর্টেবল না, ইউজ টু না, এবং রাজনৈতিক দলগুলো তো নাই, ঠিক আছে? এখন তারা করছে, তারা একটু মানে এটা আমি মনে করি তাদের দিক থেকে একটা স্ট্র্যাটেজি। আচ্ছা, কিন্তু যদি সেটা হতো তাহলে তারা 300টা সিটে, যেই দল পিআর সিস্টেম নিয়ে চিল্লাচিল্লি করে, তারা 300 সিটের প্রার্থী দিবে কেন? তারা পিআর সিস্টেমে যাবে যে আমার পিআর সিস্টেম হোক, তারপরে আমি প্রার্থী দিব,
ঠিক আছে, এটা সিম্পল ব্যাপার। নাকি তারা কোনোটাই হাতছাড়া করতে চাচ্ছে না? 300 সিটে তারা তাদের প্রার্থীও ঠিক করে রাখছে, অন্যদিকে পিআরের জন্য প্রেসার দেওয়া, লেভেল প্লেন ফিল্ড না হলে আমরা নির্বাচন হতে দিব না। লেভেল প্লেন 2018 সালে জামাত কেমনে নির্বাচন করছিল, বিএনপি থেকে নির্বাচন করছিল, ধানের শীষ নিয়ে নির্বাচন করছিল। তো তখন আমি তো একটা জামাতের প্রার্থীকেও দেখি নাই বাইরে মাইর খেতে, আমরা মাইর খেয়েছি। জামাতে কয়টা প্রার্থী তখন মাইর খেয়েছিল 2018 সালে? আমার কথা হলো যে তখন লেভেল প্লেন ফিল্ডটা আমরা চাই, জামাতও চায়, সবাই চায়। তো লেভেল প্লেইং ফিল্ড না হওয়ার কি আছে? লেভেল প্লেইং ফিল্ড না হওয়ার কি আছে? এখানে যদি আমরা তো এই 17 বছরের দুঃশাসনের প্রধান ভিকটিম হচ্ছে বিএনপি। কারণ আমরা দেখেছি শিবির ছাত্রলীগে জয়েন করে ছাত্রলীগ হয়ে নিজেদেরকে বাঁচিয়েছে, তারা হামলা মামলা থেকে বেঁচেছে। কিন্তু বিএনপি, ছাত্রদল, যুবদল, বিএনপি সকল অঙ্গ সংগঠন তো জাতীয়তাবাদী দল আমরা ফেস করেছি প্রত্যেকটা জিনিস, এবং আমরা খুনের শিকার হয়েছি। তো সুতরাং এখন যেরকম শিবির যদি ছাত্রলীগের হয়ে থাকতে পারে, এখন তো লীগও শিবিরে থাকতে পারে, সেই প্রশ্নটি আসলে থেকেই যায়। মানে এই প্রশ্ন তো আমাদের মধ্যে থাকতেই পারে। মাহবুব ভাই, আপনার কাছে একটি প্রশ্ন ছিল যে আসলে এই যে না ভোট ফিরলো, তরুণদের জন্য ভোটের আলাদা বুথের ব্যবস্থা, সেটা নিয়ে আপনি কথা বলেছেন। না ভোট ফিরলো, এই না ভোট আসলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবারে নির্বাচনে, সেটা নিয়ে একটু শুনবো। তারপরে একটি জরিপ আছে আমার কাছে, সেই জরিপটা নিয়েও একটু কথা বলতে চাইবো। না ভোট, হ্যাঁ, এটা ইলেকশন কমিশনের সিদ্ধান্তটা খুবই পজিটিভ। আসলে ইলেকশন কমিশন যেভাবে মানে পজিটিভ অ্যাক্ট করতেছে, এটা মানে হয় কি, খুব বেশি ভালো মানুষই হইলে না একটু সন্দেহ জাগে আর কি। যাই হোক, আমরা আশা করবো যে এই কন্টিনিউটি থাকবে। না ভোটটা খুবই একটা মানে ওয়াইজ ডিসিশন আমি বলবো অনেকগুলো পয়েন্টে। যেমন ধরেন, একটা হলো যে ধরেন একটা কনস্টিটিউয়েন্সিতে যেহেতু এটা পিআর না, এটা ক্যান্ডিডেট থাকবে। ক্যান্ডিডেট থাকলে ধরেন 3 জন ক্যান্ডিডেট আছে, 3 জনই একজন ভোটারের দৃষ্টিতে ইকুয়ালি ব্যাড, ঠিক আছে, মনে হলো তার কাছে, তাইলে তো সে দিবে না, না ভোট দিয়ে আসলো, তাহলে তার ইচ্ছার রিফ্লেকশনটা হইলো ভোটের মাধ্যমে। 2 নম্বর হচ্ছে, আমাদের দেশে ভোটারদের একটা সাইকোলজি আছে, সেটা হচ্ছে ভোট পচাবো না। সেটা হচ্ছে যেমন ধরেন আমি যাকে পছন্দ করি তার জেতার সম্ভাবনা নাই, তখন হয় কি যে বাকি 2 জন যে মানে লেস ব্যাড যে আর কি, তাকে মানে ভোট দিয়ে দিচ্ছে, হ্যাঁ, মানে তার দৃষ্টিতে যে সব কম খারাপ। হ্যাঁ, যেহেতু তার যেমন এক বামপন্থীদের ভোট এত কম হয় কেন? বামপন্থীদের ভোট এত কম হয় এই কারণে যে যারা বামপন্থী ওয়ার্কার বা সমর্থক, তারা মনে করে আর আমাদের তো জিততে পারবে না, 2-4 হাজার ভোট পেয়ে লাভটা কি, বরং আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে ক্যান্ডিডেট তাদের কাছে বেশি অ্যাকসেপ্টেবল মনে হবে তাকে দিয়ে আসে। হ্যাঁ, তো ফলে এখানে এই যে ভোট পচানোর যে কালচার, সেইটা থেকে মুক্ত হবে ভোটাররা। সে নো ভোট দিয়ে দিল, না ভোট দিয়ে দিল, ঠিক আছে, এটা একটা। তবে এটা একটা সমস্যা আছে। সমস্যাটা হলো কি, ধরেন টোটাল কাস্ট ভোটের 51% ভোট পড়লো না ভোট, সেক্ষেত্রে কি হবে? তাহলে তো এটা রুল অফ মাইনরিটি হবে। টোটাল কাস্ট ভোটের 51% যদি নো ভোট হয়, মানে ন্যূনতম আর কি, তাইলে যে গভর্নমেন্টটা ফর্ম হবে সেটা তো রুল অফ মাইনরিটি হবে। যেমন ধরেন ইউরোপের কয়েকটা দেশে আছে, কয়েকটা 2-1টা বোধ হয়, জার্মানিতে তো আছেই। যেমন ধরেন যে প্রেসিডেন্ট ইলেকশন না, ফ্রান্সেও আছে, সেটা হলো যে কোনো ক্যান্ডিডেট যদি 51% ভোট না পায়, তাইলে মানে প্রথম 2 জন যে কম্পিটিটর, যে ফার্স্ট হয়েছে এবং সেকেন্ড হয়েছে, তাদের মধ্যে আবার ভোট হয়। তা আবার ভোট হলে তো একজন 51% পাবেই, তাই না? দেখা গেল 3 জন ক্যান্ডিডেট, 3 জনের মধ্যে কেউই 50+ পেল না। হ্যাঁ, তখন ওই ইলেকশন আর ওই রেজাল্টটার হবে, মানে টাকার প্রেসিডেন্ট ঘোষণা করা হবে না। তখন প্রথম 2 জনের আবার হবে। সেক্ষেত্রে ইনভেরিয়েবলি আপনার একজন না একজন 51% ভাবে, তাহলে এটা রুল অফ মেজরিটি হয়ে গেল। এখন যদি যে প্রবলেমটা হবে যে নো ভোট যদি 51% হয়ে যায়, কথার কথা আর কি, তাইলে এইটা কি হবে? তখন সেক্ষেত্রে কি হবে? এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে। হ্যাঁ, অবশ্য ওয়েস্টমিনিস্টারে তো আপনার মানে 1 ভোট পাইলো, আমি 1 ভোট পাইলাম, আর প্রতিদ্বন্দ্বী কোনো ভোট পাইলো না, আমি এমপি। আমি একটু জরিপটা একটু আপাকে দিয়ে শুরু করতে চাই, আমার কাছ থেকে জরিপটা নিয়ে তারপর আপনার কাছে একটু আসি। বাবা, একটা জরিপের কথা এখন সোশ্যাল মিডিয়াতে খুব বেশি চলছে, ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের
এই জরিপ বলছে যে যারা মানে ভোট দেওয়ার যে সমীক্ষাটা আসলে তারা তৈরি করেছে সেখানে দেখা যাচ্ছে যে যারা ভোট দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে তাদের মধ্যে 12% মানুষ এখন বিএনপিকে ভোট দিতে চায়। সেটিকে আবার বলছে যে বিগত মানে গত বছর 2024-এর অক্টোবরে বিএনপির যে ভোটের জরিপটা আমরা দেখেছিলাম সেখানে প্রায় 16% মানুষ বিএনপিকে ভোট দিতে চেয়েছিল। এখন দেখতে পাচ্ছি আমরা সেটা 12%-এ নেমে এসেছে। অর্থাৎ বলছে যে ভোট দেবার যে চাওয়াটা সেখানে বিএনপির সেখানে আমরা জনপ্রিয়তা কমতে দেখছি। অন্যদিকে আবার সেখানে বলা হচ্ছে যে ছাত্রদের নতুন যে দল এনসিপি তাদের ভোটের পরিমাণ কিছুটা কমেছে 2% থেকে এখন 2.7 বা 8% এরকম কিছু দেখাচ্ছে সেটি। এবং বিএনপির পরপরই জামাতের দেখাচ্ছে 10.4% মানুষ জামাতে ইসলামীকে ভোট দিতে চাই। আপনার কাছে কি মনে হয় যে বিএনপির এই যে সমীক্ষা যেটি দেখাচ্ছে সেটি আসলে বিএনপির বাস্তবিক পরিস্থিতির সাথে কতটা মেলে? আমি তো এই জরিপ এর ব্যাকগ্রাউন্ড জানি না, জরিপ কিভাবে করা হয়েছে, স্যাম্পল সাইজ কি, কোথায় দেশের কোন জায়গায় এই জরিপ করা হয়েছে সেটাও আমার জানা নেই। সো অনেক তথ্য আমরা জানি না এই জরিপের ব্যাপারে, এবং এই জরিপের সাথে আমি একমত না। আর দ্বিতীয় কথা হচ্ছে জরিপের কথা যদি বলেন, আপনাদের মনে আছে আওয়ামী লীগের শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন বিনা ভোটের, তখন IRI ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট একটা জরিপ করেছিল। সেখানে শেখ হাসিনাকে সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে অনেক লাইক 70% or সাম কিছু একটা পার্সেন্টেজ দেখানো হয়েছিল। তো সেই হাসিনাকে তো পালিয়ে যেতে হয়েছে, রাইট? মানে ছাত্র জনতার এবং এই আন্দোলন অভ্যুত্থান এর মুখে সবাই মাঠে নেমে এসেছে, গার্জিয়ানরা মাঠে নেমে এসছে ওনার বিরুদ্ধে। তো জরিপ কোনো কিছু প্রুফ করে না, এবং জরিপ কিভাবে করা হয়েছে সেটা আগে জানতে হবে, তারপরে এটার উত্তর দেওয়া যাবে। এবং আমরা বিএনপির কর্মী হিসেবে আমি বলতে পারি যে বিএনপির 100% জনগণের উপর আস্থা আছে। বিএনপির একটা জরিপ কি চলছে, জনগণের উপর জরিপ চলছে যে বিএনপিকে কত মানুষ আসলে চাচ্ছে নেক্সট নির্বাচনে, কেননা এখন তো নতুন বেশ কিছু দল আছে। চলছে, অবশ্যই জরিপ চলছে। দেখেন ঐতিহাসিকভাবে আমাদের একটা 2 পার্টি সিস্টেম ছিল, রাইট? সো বিএনপির 25-30% ভোট, আওয়ামী লীগের এরকম 25-20-30%-এর মধ্যে, এবং বাকিটা ছিল ফ্লোটিং ভোট, রাইট? এবং এটা যে কোনো দিকে যেতে পারে। দ্যাট ওয়াজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর যে কে সরকার গঠন করবে। তো এখন যেহেতু অন্য একটা সমীকরণ হয়েছে, দেশের ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে, 18 সালের ডেমোগ্রাফিক আর এখন এক না, ইভেন তার আগের চেয়ে এখন এক না। তো সুতরাং সেগুলো সবকিছু কিন্তু বিএনপির মাথায় আছে। বিএনপি মাথায় আছে দেখে বিএনপি কি করবে, যদি জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়, তাহলে বিএনপি জনগণের জন্য, যুব সমাজের জন্য, ছাত্র সমাজের জন্য, নারী সমাজের জন্য, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, সকলের জন্য কি করবে, সেই 31 দফা নিয়ে বিএনপি কিন্তু ঘরে ঘরে যাচ্ছে, যেটা আর কোনো দল যাচ্ছে না। বিএনপি সেই দল, যেই দল হাসিনার সময় যখন আমরা ঘরে থাকতে পারি না, যখন পালিয়ে বেড়াচ্ছে লোকজন, গুম হচ্ছে, খুন হচ্ছে, আমাদের বক্তব্য প্রচার করতে দেওয়া হচ্ছে না, তখন আমরা সংস্কার কথা বলেছি, সংস্কার দিয়েছি, সংস্কার 27 দফা দিয়েছি, যেটা পরে 31 দফা হয়েছে। আমি একটু জরিপ নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ, আপনি বলবেন অবশ্যই। সুতরাং এই জরিপটা ইটস নট কনক্লুসিভ। এই জরিপের উপর নির্ভর করে কোনো ডিসিশন কেউ নিতে পারবে না। আমি মাহবুব ভাই আপনার কাছে একটু জানি যে আওয়ামী লীগের কথাটা আমি বলতে ভুলে গেছি, 7.3% এখানে আওয়ামী লীগেরও ভোট ধরা হয়েছে। বলছি আমি, প্রথম কথা হচ্ছে নট অনলি ইন আওয়ার কান্ট্রি, ইভেন ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা, জরিপ আপনার এইটার ক্রেডিবিলিটি নাই। আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে বলি। যেমন ধরেন যে ট্রাম্পের সাথে হিলারির যখন ইলেকশন হয়, তখন অল দি মানে সার্ভেস সেইড দ্যাট মানে হিলারি ওয়াজ গোয়িং টু উইন ওভার, ঠিক আছে? আই ওয়াজ অ্যালোন ইন বাংলাদেশ, মানে আমার অ্যাসোসিয়েশন টু প্রেডিক্ট দ্যাট ট্রাম্প উইল কাম আউট। আমি বলছিলাম আমার বন্ধুদের। যেমন ধরেন 91 ইলেকশনে সব জরিপে আওয়ামী লীগ 200-220 এরকম, কিন্তু সাইলেন্ট ভোটে বিএনপি হয়ে গেল, জিতে গেল, তাই না? তো মানে ইংল্যান্ড আমেরিকা গ্যালাপ পোল যেটা আর কি, মানে এগুলোর কোনো নাই, মানে কি বলে যে ক্রেডিবিলিটি নাই। এবং জরিপ যারা করে
অনেক ক্ষেত্রে তারা প্রি অকুপাইড থাকে। জামাপা বলছিল যে বিএনপি একমাত্র দল যারা জনগণের দোরগোড়ায় যাচ্ছে, তারা তাদের দফাগুলো নিয়ে যাচ্ছে, সেখানে আমরা কিন্তু নতুন দলকেও দেখেছি গোটা বাংলাদেশ চষে বেড়াতে। আপনার কাছে কি মনে হয় সেটি একটি ভিন্ন? না না, আমরা তো জরিপ নিয়ে কথা বলছি, ভিন্ন দল তো চষে বেড়াতেই হবে, ভিন্ন প্রসঙ্গ। আমার কথাটা হচ্ছে জরিপের উপরে আস্থা রাখা যায় না। জরিপ অনেক ক্ষেত্রে জরিপ যারা করে তারা প্রি অকুপাইড থাকে, হ্যাঁ, এবং তারা মেথোডোলজিতে ওইভাবে ঠিক করে যে এই মেথোডোলজি করলে তাদের পারপাসটা সার্ভ হবে, এটা তারা ওইভাবে ঠিক করে। অনেকগুলো তো আছে না, র্যান্ডম স্যাম্পলিং, তারপর টিপিক্যাল স্যাম্পলিং, নানা রকমই আছে তো, তাই না? ফলে এইটা কিভাবে করছে সেটা আমরা দেখতো না। এইটা গেল একটা। এবং বাংলাদেশে বহু ক্ষেত্রেই জরিপের ফল মানে বাস্তবে তার প্রভাব আমরা দেখি না। জি জামাপা, একেবারে ছোট্ট করে জানতে চাই যে নির্বাচনে অনেক কিছুই ঘটতে পারে, সেটি আপনাদের নেতার মুখ থেকেও আমরা শুনছি নানাভাবে। সেটার জন্য বিএনপি আসলে কতটুকু প্রস্তুত আপনারা সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য? দেখুন, আমরা তো একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আগাচ্ছি এবং সারা দেশে আমাদের নেতাকর্মীরা যাতে সজাগ থাকে সেই নির্দেশনা দেওয়া হচ্ছে এবং আমাদের যারা সম্ভাব্য প্রার্থীরা আছে তারাও তাদের মতো করে বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে কাজ করছে, জনগণের পাশে আছে। আমাদের একটাই নির্দেশনা আমাদের জনাব তারেক রহমান সাহেবের দেশনেত্রী এবং খালেদা জিয়ার, যে জনগণের পাশে থাকতে হবে, জনগণের জন্য থাকতে হবে এবং এটাই সবচেয়ে বড় ব্যাপার। 31 দফা নিয়ে ঘরে ঘরে যেতে হবে। কিন্তু আমি যেটা আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ, অবশ্যই ষড়যন্ত্র তো চলবেই। নির্বাচন যাতে না হয় বা নির্বাচন যাতে বিলম্ব হয় সেই ষড়যন্ত্র চলমান আছে, সেটা তো আমরা বুঝতে পারছি। কিন্তু সেই ষড়যন্ত্র, এই যে আইন শৃঙ্খলার অবনতি হওয়া, বিভিন্ন জায়গায় মবক্রেসির কথা ভাই বললেন, এগুলো তো দুর্বল একটা এই সরকারটাকে যেভাবে এই ইন্টারিম সরকারকে যেমন দুর্বলতা প্রকাশ পাচ্ছে তাদের, সেরকম মাঠে আমাদের প্রশাসন এত শক্তিশালী অবস্থায় নাই সেটাও প্রকাশ পাচ্ছে। তো সুতরাং এই দিকেও আমার মনে হয় বর্তমান সরকারকে নির্বাচন পর্যন্ত অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে, যে যাতে, এবং আমাদের সবারই একটা ঐক্যের প্রয়োজন। ওই জায়গায় ফ্যাসিবাদী যে ঐক্যটা ছিল গত বছর, সে ঐক্যটা আমাদের, হ্যাঁ আমাদের ভিন্ন মত থাকতে পারে, আমাদের সংস্কার কমিশনে আমাদের ভিন্ন মত থাকতে পারে, সবকিছুতে আমাদের একমত হতে হবে এমন কোনো কথাও নেই, কিন্তু আমাদের ওই যে একটা গণতন্ত্রের পথ চলার জন্য যে ঐক্যটা আমাদের ছিল, সেই ঐক্যটা আমাদের সবগুলো রাজনৈতিক দলের মধ্যে থাকবে বলে মনে করছেন। অসংখ্য ধন্যবাদ। মাহবুব ভাই, আপনি একেবারে শেষ অংশে আছেন। প্রথম কথা হচ্ছে আমি টেম্পোরারি কিছু দেখতে চাই না, আমি একটু লং টার্মে দেখতে চাই। সেটা হলো যে নির্বাচনটাই তো শেষ কথা না, নির্বাচন হলো ধরেন যে, কিন্তু পলিটিক্যাল কালচার রিগেইন করা ছাড়া আমরা পার্মানেন্ট পিস কখনো পাবো না। এক, 2 নম্বর কথা, এই খুশি হওয়ার কিছু নাই। নির্বাচন হয়ে বিএনপি জিতলো, খুশি হওয়ার কিছু নাই, কারণ বিএনপিকে তো রুল করতে হবে, তাই না? যে সিচুয়েশন প্রিভেইল করতে যদি কন্টিনিউ করে, রুলই করতে পারবে না। এক। 2 নম্বর হচ্ছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে, সবচেয়ে বড় যে সমস্যা তারেক রহমানকে ফেস করতে হবে, অর্থনীতি ঠিক করা কোনো কঠিন কাজ না। আমাদের কৃষক আছে, শ্রমিক আছে, তারপরে রেমিটেন্স যোদ্ধারা আছে, অর্থনীতি রিগেইন করা খুব একটা কঠিন কিছু না। কিন্তু মূল্যবোধের যে অপক্ষয় হয়ে গেছে সোসাইটিতে, যে ভ্যালুসগুলো আমরা নষ্ট করে ফেলছি, হ্যাঁ, এগুলি কিভাবে রিগেইন করা যাবে, এইটা তারেক রহমানের জন্য এটা এক ব্যক্তির পক্ষে সম্ভব না। এটার একটা কালচারাল রেভলিউশন দরকার, এবং সেইটা কিভাবে হবে, হ্যাঁ, এই মূল্যবোধ নিয়ে আমরা আগাইতে পারবো না। সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে বিএনপির কাজ করা উচিত বলে আপনি মনে করছেন? হ্যাঁ, এটা কাজ করতে হবে, এই জায়গাটা কাজ করতে হবে। আমাদেরকে একটা উন্নত ভ্যালুস তৈরি করতে হবে। হ্যাঁ, এই যে কথায় কথায় মানে ইয়ে করতেছি, মেরে করতেছি, হ্যাঁ, মানে বিনা কারণে একজনকে ইয়ে করতেছি, মানে ট্যাগ করে দিচ্ছি, হ্যাঁ, তারপরে মব করে পারপাস সার্ভ করতেছি, চাঁদাবাজি করতেছি, এগুলি থাকলে কি লাভ? বিএনপি জিতলো বা লাভটা কি? দেশের আসলে কোন পরিবর্তন? তখন বিএনপি তখন আরো বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। মানে ধরেন যে 6 মাস 1 বছরের পরে যদি বিএনপি রুল করতে না পারে, হ্যাঁ, তখন তো যে ক্ষতিটা হবে সেইটা রিগেইন করা কিন্তু আরো কঠিন।